তৃতীয় লিঙ্গের মানুষ তো চিরকালই ছিলেন, আজকে নতুন করে নয়। এবং বিভিন্ন মাইথোলজির গল্প পড়লে পরিষ্কার বোঝা যায় যে সেক্স চেঞ্জ জাতীয় একটা প্রসিডিওর তখনকার দিনেও ছিল। তাই? হ্যাঁ, মানে চেঞ্জ করা যেত। আমরা বেশ কিছু পুরাণের গল্পে পাই, যেমন ইলা এবং বুধের গল্পে বা শিখণ্ডীর গল্প, অম্বা থেকে শিখণ্ডী। এই গল্পগুলোতে তো কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে, মহিলা থেকে পুরুষ, আবার ইলা বুধের ক্ষেত্রে পুরুষ থেকে মহিলা হয়েছে। বেসিক্যালি সদ্যুম্ন মন থেকে নারীই ছিলেন, এবং ওই যক্ষিণীর সঙ্গে যখন তার দেখা হয় ইলাবনে, মেবি এই যক্ষিণী, এবং আমি রেফারেন্স দেবো পরে শিখণ্ডীরও, এই যক্ষ বা যক্ষিণীদের যে কমিউনিটিটা সম্ভবত তারা চিকিৎসাবিদ্যার সঙ্গে যুক্ত ছিল, এবং এই সেক্স চেঞ্জের যে ব্যাপারটা, এই শল্য চিকিৎসাটা বোধহয় ওদের এক্সপার্টাইজ ছিল, কারণ দুক্ষেত্রেই যক্ষ ইনস্ট্রুমেন্টাল হয়েছে সেক্স চেঞ্জের ঘটনাটার সময়। প্রাচীনকালে এই ভারতবর্ষে সেক্স ট্রান্সফরমেশন বা সেক্স চেঞ্জ হতো, এবং সেটা সেই বিদ্যাটা ছিল, সেই চিকিৎসার শাস্ত্রটা আমাদের হাতে ছিল। উনি পুত্রবৎ মানুষ করছিলেন, কিন্তু তারপরে তার বিয়ে দিলেন, কিন্তু বিয়ে দেওয়া হলো আরেকটি রাজ্যের রাজকুমারীর সঙ্গে, কিন্তু সেই রাজকুমারী তার পরিবারের লোকদের বলে দিল যে ও তো নারী, আমার সঙ্গে মানে ইয়ে করা হয়েছে, আমাকে এটা অসততা অবলম্বন করা হয়েছে, পুরুষের সঙ্গে বিয়ে হয়নি, তোমাকে আমি আমার ইয়েটা জেন্ডারটা দিয়ে দিচ্ছি, তুমি তোমারটা আমায় দাও, আমি নারী হয়ে যাব, তুমি পুরুষ হয়ে যাবে, যতদিন না ওর মৃত্যু হচ্ছে, তারপরে আবার তুমি নারী হয়ে যাবে, আমি পুরুষ হয়ে যাব। শিখণ্ডিনী রাজি হলেন, এবং ওদের দুজনের মধ্যে সেক্স চেঞ্জ হলো। আমার তো মনে হয় যে শ্রী বিষ্ণু প্রয়োজনে যখন মানে বৃহত্তর স্বার্থে, মানুষের এবং জগতের কল্যাণের স্বার্থে ওই ড্র্যাগ কুইনের রোলটাই নিয়েছেন মোহিনী রূপে, যে তার সকলেই তার মোহে পড়ে যাচ্ছে। এদের ড্র্যাগ কুইনরাও এরা কিন্তু এতটাই মোহময়ী রূপ তাদের, যে পুরুষ তখন মনে হয় না, তখন মানে যে কোনো পুরুষই তার মোহে পড়ে যাবে, এতটাই তারা সুন্দরভাবে নিজেদের ক্যারি করে। সেক্স চেঞ্জ করে পুরোপুরি ট্রান্সফর্ম করা সেটা হয়তো মেজরলি মানে যারা বর্ধিষ্ণু পরিবারের থেকে যারা হতেন তাদের পক্ষেই সম্ভব হতো করা। নমস্কার, মাইথোলজি বাই রেনেসাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমার সঙ্গে এসেছেন বিশিষ্ট একজন অতিথি, কিন্তু তিনি এই দেশের এই ভূমির মানুষ হলেও থাকেন অনেকটা দূরে, থাকেন কেনিয়াতে, নাইরোবিতে, এবং সেই সুদূর কেনিয়া থেকে, আফ্রিকা থেকে তিনি এখানে এসেছেন এবং বাংলা সংস্কৃতিকে মনে প্রাণে আঁকড়ে রেখেছেন। শুধু তাই নয়, তিনি একাধারে যেমন একেবারে বাণিজ্যের দিকে কাজ করছেন, মানে তিনি সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি লেখিকা। তার প্রচুর বই রয়েছে, এবং ভারতীয় সভ্যতা, ভারতের ইতিহাস, হারিয়ে যাওয়া ইতিহাস, সেগুলোর মূলত তার লেখার বিষয়। এই নিয়ে তিনি রিসার্চও করেন, তো একাধারে তিনি আমরা বলতে পারি রিসার্চারও। যাই হোক, আজকে এমন একজন ব্যক্তিকে আমাদের সঙ্গে এনেছি যার সঙ্গে কিন্তু আপনাদের আগেও পরিচয় হয়েছে। তিনি আরও একবার এসেছেন, যে যখনই তিনি ভারতে আসেন তখনই কিন্তু এই ধরনের পডকাস্ট আমাদের সঙ্গে করার জন্য আমাদের আবদার থাকে, আর তিনিও সেটা রাখেন। আজকে আবারও আমার এপিসোডে এনেছি অনন্যা পাল, বিশিষ্ট লেখিকা। নমস্কার অনন্যাদি, কেমন আছেন? ভালো আছি। ভারতবর্ষে এখন মানে বিশেষ করে কলকাতায় ঠান্ডা পড়েছে, ওখানে কেমন? ওখানে নাইরোবি ঠান্ডার জায়গায়, সারা 12 মাসে। এখন ওখানে গরমকাল, তবে এখানের থেকে ঠান্ডা বেশি। ও, তার মানে এখানে আপনার বেশ ভালো লাগছে। হ্যাঁ। কলকাতাকে কতটা মিস করেন? কলকাতাকে মিস করি, আবার করি না, কারণ আমার হৃদয়ের মধ্যে কলকাতা আছে। এক টুকরো কলকাতা আপনার একদম সবসময় ক্যারি করি, ভারতবর্ষ এবং কলকাতা ক্যারি করি। ওখানে ওই জন্য বিভিন্ন কাজ করি আমাদের শিক্ষা সংস্কৃতি নিয়ে।
আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, আমার মনে হয় দর্শকদের সেটা একটু জানিয়ে দেওয়া ভালো। আমরা আলোচনা করব এমন কিছু মানুষজনকে নিয়ে যাদের নিয়ে কোথাও বোধহয় আমাদের কথা বলতে দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে। সেই মানুষগুলো এই আচরণে কতটা ক্ষুব্ধ, কতটা বিক্ষুব্ধ, কতটা আহত, সেটা বোধহয় আমরা খুব একটা বিবেচনা করি না, বা বিবেচনা করার প্রয়োজনই মনে করি না। কিন্তু সময় বদলাচ্ছে। আমরা সেই সমস্ত মানুষদের নিয়ে কথা বলবো যাদেরকে সমাজ কি খানিকটা দূরে ঠেলে রেখেছে। আমরা কথা বলবো তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে। কিন্তু আপনারা ভাবছেন যে এটা তো মাইথোলজি চ্যানেল, এখানে তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমরা কি কথা বলবো? তাহলে কি এই চ্যানেলটা চেঞ্জ হয়ে গেল? না, এখানে আমরা আমাদের ইতিহাস, আমাদের পুরাণ, আমাদের মহাকাব্য, এগুলোতে তৃতীয় লিঙ্গের মানুষেরা কিভাবে এসেছিল এবং সেই সময়ের সমাজ ব্যবস্থায়, সভ্যতায় তাদেরকে কি অ্যাকসেপ্ট করা হতো, কেমন ছিল তাদের স্থান সমাজে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং অনেক অজানা গল্প, কিছু গল্প হয়তো আমরা ছোটোবেলায় আমাদের জেনারেশনের যারা পড়েছি, কিন্তু আমার এই মাইথোলজি পডকাস্টে এবং এই চ্যানেলে কিন্তু প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরাও আছে, মানে দর্শক হিসাবে, জেন জি, জেন আলফা, যারা কিন্তু দেখে। সুতরাং তাদের জন্যও আজকের এপিসোডটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আসুন আজকের এই এপিসোডটা শুরু করি। অনন্যাদি, আমার প্রথম প্রশ্ন, এই তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আমরা এখনও কিন্তু উদারভাবে বলতে পারি না যে আমি মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার। এই যে একটা কোথাও একটা অন্য নাম চলে আসে, এই নামটার সঙ্গে সঙ্গেই আমাদের কোথাও একটা ছিটকে যাওয়া, মানুষের দেখেই একটু নানা বাবা দূরে, এই ব্যাপারটা কিন্তু যতই আমি বলি যে না সমান সমান, সেটা আসে না। কতগুলো মানুষ তাদের মন পড়তে পারে, কতগুলো মানুষ তাদের আঘাত, আহত, এবং এই যে সমাজের মধ্যে থেকেও একটা একটু দূরে তাদেরকে রেখে দেওয়া, এটা আমরা জানি না কতগুলো মানুষ বা কতজন কতগুলো হৃদয় অনুভব করতে পারে। এটা বড় প্রশ্ন। কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ভারতীয় সভ্যতায় এই যে মানুষগুলো, এই তৃতীয় লিঙ্গকে কিভাবে অ্যাকসেপ্ট করা হয়েছিল, কিভাবে তারা থাকতো সেই সময়, সেগুলো যদি আপনি শুরুটা একটু বলেন। হ্যাঁ, এই তৃতীয় লিঙ্গের মানুষ তো চিরকালই ছিলেন, আজকে নতুন করে নয়। এবং বিভিন্ন মাইথোলজির গল্প পড়লে পরিষ্কার বোঝা যায় যে সেক্স চেঞ্জ জাতীয় একটা প্রসিজিওর তখনকার দিনেও ছিল। তাই? হ্যাঁ, মানে চেঞ্জ করা যেত। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা বেশ কিছু পুরাণের গল্পে পাই, যেমন ইলা এবং বুধের গল্পে, বা শিখণ্ডীর গল্প, অম্বা থেকে শিখণ্ডী, এই গল্পগুলোতে তো কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে, মহিলা থেকে পুরুষ, আবার ইলা বুধের ক্ষেত্রে পুরুষ থেকে মহিলা হয়েছে, ট্রান্সম্যান, ট্রান্সওমেন। তো তার মানে তখনকার দিনেও এই তৃতীয় লিঙ্গের অস্তিত্ব ছিল, এবং যারা মনে প্রাণে অন্য লিঙ্গের সঙ্গে, যে লিঙ্গে জন্মগ্রহণ করেছে তার থেকে অন্য লিঙ্গের সঙ্গে বেশি কানেক্ট করেছেন, তারা এই প্রসেসটার মধ্যে দিয়ে কিছু ক্ষেত্রে মানুষ যেতে সফলও হয়েছেন, এবং তাদের সমাজে প্রেজেন্স ছিল। না থাকলে তাদের নিয়ে পুরাণে গল্প লেখা হতো না। সেই জন্য তো সেই জন্য অবশ্যই ছিল, অবশ্যই তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। আমি বলবো সেক্ষেত্রে কিন্তু এখনকার যেরকম সিচুয়েশনটা, পরিস্থিতি বোধহয় তখনও ওরকমই ছিল, যে মানুষ তাদের উপস্থিতি মেনে নিয়েছিলেন। কিন্তু সেটাকে নিয়ে যে খুব একটা মাতামাতি করা হয়েছে বা মেইন স্ট্রিমে সেটাকে রেগুলারাইজ করার খুব বিশেষ প্রচেষ্টা হয়েছে, সেটা আজও যেমন খুব বেশি হয়নি, তখনকার দিনেও খুব বেশি সেটা ছিল না। এবার সেক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ ইলা বুধের গল্পটা বলতে পারি, হয়তো অনেকের জানা নেই, এটা পুরাণের গল্প। তো এক্ষেত্রে ইলা হচ্ছেন বল্লিক দেশ, ব্যাকট্রিয়া বেসিক্যালি। বল্লিক দেশের রাজা বৈবস্বত, যিনি মনুর বংশধর, তার পুত্র সন্তান ছিল না। তো উনি তার জন্য অনেক তপস্যা করে, বিশেষ যজ্ঞ করে একটি পুত্র পেলেন, তার নাম সদ্যুম্ন। কিন্তু সেই সদ্যুম্ন মন থেকে নারী ছিলেন, কিন্তু তাকে অস্ত্র শিক্ষা করতে হলো, তাকে রাজা হতে হবে, তার বাবার এক্সপেকটেশন তাকে রাখতে হবে। তো পুরুষ হিসেবেই তিনি বড় হয়েছেন, মনের মধ্যে তার চিন্তাভাবনা যাই থাকুক না কেন। কিন্তু তারপর আলটিমেটলি পুরাণে যদিও গল্পটা রয়েছে এইরকম, যে উনি ভুল করে উমাবন বলে একটি বনে গিয়ে পৌঁছে যান। উমাবন দেবী পার্বতীর বোন ছিল, এবং সেখানে পুরুষের প্রবেশ নিষেধ ছিল।
কিন্তু আমি অ্যাকচুয়ালি এই গল্পটার উপর একটা মিউজিক্যাল ড্রামাও বানিয়েছিলাম, পিয়া পারাসাঙ্গা। সেখানে আমি আমার টেকটা দিয়ে করেছি, যে কারণ এটা কিন্তু বেসিক্যালি একটা তৃতীয় লিঙ্গের গল্প। তো সেখানে বেসিক্যালি উনি ভেতর থেকে মহিলা ছিলেন, কিন্তু পুরুষ হিসেবে জীবনযাপন করতে হতো, মন থেকে নিশ্চয়ই অসুখীই ছিলেন। এবার সেই উমা বনে যখন গেলেন, ভুল করে গিয়ে পড়েছেন, তখন একজন যক্ষিণী সমা তার সঙ্গে দেখা হলো, এবং যক্ষিণী সমা তাকে বলল যে তুমি এখানে তো ভুল করে, তোমার পুরুষদের এখানে প্রবেশ নিষেধ, তুমি কেন তুমি এসে পড়েছো, তোমার কিন্তু এর ফল তোমার হবে, ভালো হবে না। হ্যাঁ, ভালো মন্দ বলেনি, বলছে যে এটা কিন্তু ফলটা অন্যরকম, কারণ এখানে পুরুষদের প্রবেশ নিষেধ। তখন উনি বলছে তাহলে আমি চলে যাচ্ছি। বলছে না, চলে যাবে কেন, তুমি তোমার নিজের তোমার নিজের ভেতরের যে সত্তা, হয়তো তুমি এখানে এসে পড়েছো তোমার নিজের ডেস্টিনির কারণে, তোমার ভেতরকার সত্তাটাকে তুমি গুরুত্ব দাও। বলেও সমাওকে একটা জায়গায় টেনে নিয়ে যাবে, একটা পুষ্করিণী ধারে তাকে টেনে নিয়ে গিয়ে বলবে যে তুমি নিজের মধ্যে নিজের উত্তর খোঁজো এটার। পুরাণের গল্পে আছে যে সমা যক্ষিণীর মাধ্যমে কারণে ওনার সেক্স চেঞ্জ হয়ে যায়, উনি তখন মহিলা হয়ে গিয়ে ইলা রূপে মানে তার প্রকাশ হলো। কিন্তু আমার মতে বেসিক্যালি সদ্যুম্ন মন থেকে নারীই ছিলেন, এবং ওই যক্ষিণীর সঙ্গে যখন তার দেখা হয় ইলাবনে, মেবি এই যক্ষিণী, এবং আমি রেফারেন্স দেবো পরে শিখণ্ডীরও, এই যক্ষ বা যক্ষিণীদের যে কমিউনিটিটা সম্ভবত তারা চিকিৎসাবিদ্যার সঙ্গে যুক্ত ছিল, এবং এই সেক্স চেঞ্জের যে ব্যাপারটা, এই শল্য চিকিৎসাটা বোধহয় ওদের এক্সপার্টাইজ ছিল, কারণ দুক্ষেত্রেই যক্ষ ইনস্ট্রুমেন্টাল হয়েছে সেক্স চেঞ্জের। তার মানে কি আপনি বলছেন যে প্রাচীনকালে এই ভারতবর্ষে সেক্স ট্রান্সফরমেশন বা সেক্স চেঞ্জ হতো, এবং সেটা সেই বিদ্যাটা ছিল, সেই চিকিৎসার শাস্ত্রটা আমাদের হাতে ছিল? আমার তাই মত। তার কারণ হচ্ছে শল্য চিকিৎসায় আমরা বরাবরই অনেক উন্নত ছিলাম। সুশ্রুত তো 500 BC সময়কার মানুষ, সেই সময় তিনি শল্য চিকিৎসা করতেন। তো চিকিৎসা বিজ্ঞান অনেক অ্যাডভান্স ছিল, এবং আমার ধারণা সেক্স চেঞ্জের ব্যবস্থা তখন ছিল, এবং এই যক্ষ বা যক্ষিণীদের যে কমিউনিটিটা, এরা সম্ভবত এক্সপার্ট ছিল এই ব্যাপারটাতে, সেক্স ট্রান্সফরমেশনের ব্যাপারটাতে। যার কারণে এই বিভিন্ন যে ট্রান্সফরমেটিভ যেখানে চেঞ্জ হয়েছে সেক্স, যে গল্পগুলো এসছে, এগুলো তো পুরাণেই লেখা আছে, আমরা তো তৈরি করিনি। সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল একজন যক্ষী বা যক্ষিণী। তার মানে ওদের কমিউনিটিটা কোনোভাবে এইটার সঙ্গে যুক্ত, মানে ওরা জানতো কিভাবে এটাকে করতে হয়। সেজন্য আমার ধারণা ওরা জানতেন সেক্স চেঞ্জ কী করে করতে হয়। আমরা রামায়ণে দেখেছি যে রাম যখন চলে যাচ্ছেন বা যখন ফিরে আসছেন, বিশেষ করে তিনি যখন চলে গেলেন, তখন একেবারে অযোধ্যার শেষ প্রান্তে তৃতীয় লিঙ্গের মানুষ তাকে ঘিরে ধরেছিলেন, এবং তারা রামকে কি মানে প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। শ্রীরাম তিনি চলে যাচ্ছেন অযোধ্যা থেকে, শেষ বিন্দু পর্যন্ত তারা কিন্তু এগিয়ে দিয়েছিলেন। তার মানে কোথাও রাজপুত্রের সঙ্গে, তখন তিনি রাজপুত্র রামের সঙ্গেও তাদের মানে তিনি তাদের সম্মান করতেন। তার মানে সেই সময় সেই সম্মানের জায়গাটাও ছিল। আবার মহাভারতে আবার আমরা অন্যভাবে পেয়েছি, সেটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, এখানে হচ্ছে শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি ইনক্লুসিভিটিতে বিশ্বাস করতেন, যার জন্য সবরই এঁঠো খেয়েছিলেন। সবরই তো মানে নমশূদ্র ছিলেন, অচ্ছুত বলা হতো সেই সমাজে। তো অচ্ছুত যারা, তাদেরকেও বা যারা নিচু জাতের, তাদেরকেও উনি ইনক্লুড করার চেষ্টা করেছেন। স্বভাবতই তৃতীয় লিঙ্গের মানুষকেও উনি ইনক্লুড করার চেষ্টা করবেন। উনি এই বার্তাই সবাইকে দিতে চেয়েছেন যে কাউকে দূরে সরিয়ে রেখো না, সকলেই ঈশ্বরের জীব, সকলেই কিন্তু মানুষ। কথা, হ্যাঁ। তো সেই জন্যই এটা হয়েছে। এবং মহাভারতের সময় কি হচ্ছে, মহাভারত রামায়ণের পরেরকার সময়কাল, এবং তখন আমাদের সমাজে এই যে আদর্শের যে ব্যাপারটা, তার সঙ্গে অনেক পলিটিক্যাল অ্যাসপেক্ট, সোশ্যালি অনেক ঘুণ ধরতে শুরু করেছে সমাজে। তো সেই জন্য তখন মানুষ হয়তো জাজমেন্টাল হয়ে গেছে আগের থেকে অনেক বেশি। তো সে কারণেই হয়তো যে এই যে খোলাখুলিভাবে মেনে নেওয়া, শিখণ্ডী তো ট্রান্সম্যান ছিলেন, কিন্তু সেটা খোলাখুলি মেনে নেওয়া সমস্যা হচ্ছে। এবং তার থেকেও বড় কথা, বিশ্বের মতন একজন পুরুষ, তিনিও তো একজন অত্যন্ত এথিক্যাল বীর পুরুষ, এবং সব দিক দিয়েই তাকেও একজন আদর্শ মানুষ বলা চলে, কিন্তু তিনিও কিন্তু শিখণ্ডীকে পুরুষ হিসেবে মানতে পারেননি বলে, মহিলা মনে করেছেন বলে তার সামনে অস্ত্র ত্যাগ করেছিলেন, তার সঙ্গে যুদ্ধ করতে চাননি। এটা থেকেই বোঝা যায় যে কোথাও গিয়ে একটা গ্লিচ ছিল,
যে পুরোপুরি অ্যাকসেপ্ট করার ব্যাপারটা হয়তো কেউ দূরে সরিয়ে রাখছে না বা ঘৃণা করছে না, কিন্তু আবার একেবারে মেন স্ট্রিমে মেনে নেওয়া, সেখানটা তো একটা অসুবিধের জায়গা ছিল। আমরা যদি শিখণ্ডীর উৎপত্তিটা দেখি, যে রাজকুমারী অম্বা তাকে নিয়ে এলেন উঠিয়ে বিশ্ব ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি আরেকজনের সঙ্গে বাগদত্তা ছিলেন মনে মনে, কিন্তু সেও তখন আর ফেরত নিল না। তখন উনি বললেন যে তাহলে বিশ্বকে বলেন তুমি নিয়ে এসছো, তোমাকেই বিয়ে করতে হবে আমাকে, সেটাই মর্যাদায় বলে। কিন্তু ভীষ্ম তার যে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি চিরকুমার থাকবো, সেটাকে উনি বেশি গুরুত্ব দিলেন। নারীর অমর্যাদা কোনো জায়গায় হলো, কিন্তু নিজের যে মানে প্রতিজ্ঞাটাকে রাখতে গিয়ে নারীর অমর্যাদা হলো, কোথাও গিয়ে নিজের ইগোটা সামনে এসে গেল বিশ্বর। এবং তার নারীকে অমর্যাদা করলে তার প্রতিফল তো পেতেই হবে মানুষকে, সে পরে হোক আগে হোক। এবং অম্বা অপমানিত হয়ে আত্মত্যাগ করতে গেলেন আগুনে প্রাণ দিয়ে। শিব ঠাকুরকে প্রার্থনা করলেন, শিব ঠাকুর এসে বললেন যে তোমাকে আমি বর দিচ্ছি, তুমি পরজন্মে একে মারতে মানে এর দমন মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তো তারপরে উনি অগ্নিতে প্রাণ দিলেন। এবং তারপরে এদিকে ধ্রুপদ রাজার পুত্রহীন, তিনি যখন প্রার্থনা করলেন শিব ঠাকুরের কাছে পুত্র কামনা করে, তখন ওনার ঘরে পুত্র না জন্মে জন্মালো একজন কন্যা, শিখণ্ডিনী। এবার শিখণ্ডিনীকে তিনি পুত্রবতী মানুষ করলেন। যে এই উনিও জানতেন যে এই পতনের কারণ হবে ওনার শত্রুদের। তো এবার উনি পুত্রবৎ মানুষ করছিলেন, কিন্তু তারপরে তার বিয়ে দিলেন। কিন্তু বিয়ে দেওয়া হলো আরেকটি রাজ্যের রাজকুমারীর সঙ্গে, কিন্তু সেই রাজকুমারী তার পরিবারের লোকদের বলে দিল যে ও তো নারী, আমার সঙ্গে মানে ইয়ে করা হয়েছে, আমাকে এটা অসততা অবলম্বন করা হয়েছে, পুরুষের সঙ্গে বিয়ে হয়নি। তখন তারা ওনার কাছে জবাবদিহি করছে যে আমরা তাহলে তোমার সঙ্গে, পলিটিক্যাল টাইজ তখনকার দিনে খুব ইম্পর্টেন্ট ছিল, তাহলে ওরা যুদ্ধ করবো বা তোমার শত্রু হয়ে যাবো আমরা তাহলে। তখন উনি ডেসপারেট হয়ে গিয়ে কী করবেন, এদিকে শিখণ্ডিনীরও মনে মনে তখন দুঃখ হচ্ছে যে আমার কারণে আমার বাড়ির লোকের এত সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, আমার বাবার অপমানের কারণ হয়ে যাচ্ছে আমি। তখন তিনি একটা বনে চলে যান। সেই বনটাতে একজন স্তূককর্ণ বলে একজন যক্ষীর বন ছিল, ওটা কোনো কেউ ঢুকতে পারতো না, ও ফর্মিডেবল ছিল, লোকজনকে মেরে ধরে দিত। তারপরে এর তো কিছুই হারানোর নেই, মানে ভীষণ মনোকষ্টে ওই বনটায় গিয়ে উনি তপস্যা করতে শুরু করলেন, প্রাণী দিয়ে দেবেন আর কি। তখন ওই যক্ষ আসবে ওখানে, এসে ওনাকে বলবে যে তো কী ব্যাপার তুমি এখানে, তখন বলবে যে আমি কেন, এটা বলে যে আমার জীবনটাই তো যে কারণে হয়েছিল, কিন্তু মনে হচ্ছে সেই কারণটা আমি কখনোই ফুলফিল করতে পারবো না, তাহলে আমার মরে যাওয়াই ভালো। কিন্তু তার যক্ষের তখন মনে ভীষণ কোনো কারণে মায়া হলো। তখন যক্ষ বলল যে বেশ, আমি তোমাকে একটা ইয়ে করতে পারি, যতদিন না তুমি এই বিশ্বকে মারতে পারছো, যতদিন না তার মৃত্যু হচ্ছে, তোমাকে আমি আমার ইয়েটা জেন্ডারটা দিয়ে দিচ্ছি, তুমি তোমারটা আমায় দাও, আমি নারী হয়ে যাব, তুমি পুরুষ হয়ে যাবে, যতদিন না ওর মৃত্যু হচ্ছে, তারপরে আবার তুমি নারী হয়ে যাবে, আমি পুরুষ হয়ে যাব। শিখণ্ডিনী রাজি হলেন এবং ওদের দুজনের মধ্যে সেক্স চেঞ্জ হলো, ও মেয়ে ও পুরুষ হয়ে উনি ফেরত চলে এলেন রাজ্যে। এবার তারপরে তখন সেই রাজা তার লোকজন 10 জন মহিলা পাঠিয়েছিল চেক করার জন্য যে ও পুরুষ হয়েছে কিনা, অ্যান্ড শিখণ্ডিনী থেকে শিখণ্ডী হয়ে গিয়ে ও প্রুফ করতে পারলো যে আমি পুরুষ হয়ে গেছি। এবং তারপরে মহাভারতে ভীষ্মের সঙ্গে লড়াই হয়ে তারপরে ভীষ্মের মৃত্যু হলো। কিন্তু এদিকে ওই যক্ষ কি হলো, তারও একটা মাঝখানে কিছু সমস্যা হলো, যে সম্ভবত আমি ঠিক মনে করতে পারছি না, ইন্দ্র সঙ্গে বোধহয় রেগে গিয়েছিলেন ওনার ওপর কোনো কারণে, বলছে যাও তুমি যে সেক্সে আছো সেটাইতেই থেকে যাবে। তারপরেও বলছে না আমি তো ইচ্ছাকৃতভাবে তোমাকে ক্রুদ্ধ করিনি, তখন মাফটাপ চাইবে, তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, শিখণ্ডী যতদিন বেঁচে থাকবে তুমি মহিলা হয়ে থাকবে, সে মারা গেলে তখন তুমি আবার তোমার সেক্স ফেরত পাবে। অতএব শিখণ্ডী হি লিভ ফর এভার অ্যাজ এ ম্যান, গল্পটা এইখানে। কিন্তু এই গল্পটা থেকে কোথাও গিয়ে কি মনে হয় না বেসিক্যালি এটা একটা সেক্স চেঞ্জের গল্প, যেটাকে একটা অন্যভাবে কামোফ্লেজ করা হয়েছে। শিখণ্ডী ওয়াজ নাথিং বাট এ ট্রান্সম্যান, উনি মহিলা থেকে পুরুষ হয়েছিলেন এবং সেভাবেই থেকে গেছেন। তারপর মানে তখনকার দিনে এটা হতো। ইলা বুধের যে গল্পটা, সেখানেও ইলার ট্রান্সফরমেশনটা হলো একজন যক্ষিণীর মাধ্যমে, এবং এখানে শিখণ্ডিনী থেকে শিখণ্ডী হওয়ার যে ট্রান্সফরমেশনটা, সেটাও একজন যক্ষের মাধ্যমে হলো। তো এই দুটো ক্ষেত্রে আমার এটা মেয়ারলি কোইন্সিডেন্স মনে হয় না। আমার ধারণা
যে সেই সময় যক্ষিণীদের যে কমিউনিটিটা ছিল তারা তারা চিকিৎসাবিদ্যা তে পারদর্শী ছিল এবং এই ধরনের যে একটু অন্য রকমের চিকিৎসা যেগুলোকে বলা হয় আসুরিক চিকিৎসা, এগুলোকে এক ধরনের আসুরিক চিকিৎসা তখনকার দিনে এই ধরনের চিকিৎসাকে বলা হতো, যে চিকিৎসা রিস্ক অনেক ইনভলভড, এখনো তো রিস্ক থাকে। হ্যাঁ, তো এগুলোকে আসুরিক চিকিৎসা বলে। সাকসেস হতেও পারে, নাও হতে পারে, বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। আমার ধারণা এই ধরনের আসুরিক চিকিৎসা যক্ষিণীরা পারদর্শী ছিল এবং সে কারণেই সেক্স চেঞ্জের চিকিৎসাটা ওরাই করতেন। ভয়ঙ্কর, মানে এটা একটা সত্যি সাংঘাতিক ব্যাপার। যাই হোক, আমার আর একটা প্রশ্ন, আপনি যেহেতু ভীষ্ম এবং শিখণ্ডীর কথা বললেন, শিখণ্ডী না থাকলে কি ভীষ্মর বধ হতো? হয়তো হতো না, একেবারেই হতো না, কারণ এটাই তো অভিশাপ ছিল। তাহলে আমাদের সমাজে আমরা ভীষ্মকে নায়ক বলি, নায়ক তো শিখণ্ডী। একদমই তাই। আর এই যে যেটা আমরা বলছি যে নারীকে অপমান করে নারীকে পেছনে ফেলে রেখে দিলে তার কর্মফল সমাজকে ভোগ করতেই হবে, সেটা আমরা মহিষাসুরের গল্পেও দেখেছি, বা তারপরে অন্যান্য আরও যা যা গল্প যেখানে মেয়েদেরকে অসম্মান করেছে, সে নিজে যত বড় বীর, যত বড় ইনভিনসিবল হোক, তার পতন হয়েছে ওই মহিলাকে অপমান করার জন্যই। সে দুর্যোধন হোক, মহিষাসুর হোক বা ভীষ্মই হোক, যুগে যুগে তাই, যুগে যুগে তাই, যুগে যুগে তাই, পতন অনিবার্য। আমরা মহাভারতে আবার দেখছি যে অজ্ঞাতবাসের সময় বৃহন্নলা সেজে অর্জুন, তিনি 1 বছর বোধহয় 1 বছর সেই একেবারে অন্য বৃহন্নলা সেজে তৃতীয় লিঙ্গ সেজে এরকমভাবে থাকছেন। তার মানে কি 1 বছরের ওই শর্ট টার্মে তিনি ওই সময় কি তাহলে ওইভাবেও চেঞ্জ হতো, নাকি ওটা একটা বেশ ধরেছিলেন? হ্যাঁ, আমার মনে হয় যে হয়তো হরমোনাল থেরাপি করে শর্ট টার্ম একটা নিজেকে একটা ট্রান্সফরমেশন ওনার হয়েছিল। অ্যাকচুয়ালি এই বৃহন্নলার যে 1 বছর হয়ে থাকা ওনার, সেটা তো উনি উর্বশী অভিশাপে হয়েছিলেন। তো এবার এটা সম্ভব যে উর্বশীর কাছে উনি যখন গিয়েছিলেন ওই অস্ত্র এবং এইসবের জন্য, উর্বশী কামনা করেছিলেন, উনি তো রিফিউজ করেন ওনাকে, যার জন্য রাগ করে অভিশাপ দিয়েছে, গল্পটা সেটাই বলে। আমার মনে হয় যে আমার ইন্টারপ্রিটেশন এটাই যে উর্বশী এগেন অপসরিত, তাদের যে কমিউনিটিটা তারাও কিন্তু অনেক রকমের গুপ্তবিদ্যা এইসব জানতেন। এবার হতে পারে যে রাগের চোটে হয়তো খাবারে কিছু মিশিয়েছে যার মধ্যে হরমোনাল ইনগ্রেডিয়েন্ট কিছু ছিল, তার ফলে উনি একটু মানে মেয়েলি হয়ে গিয়েছিলেন। ওই হরমোনের প্রভাবে হয়তো একটু মেয়েলি হয়ে গেছিলেন, যেটার প্রভাবটা বছরখানেকই থাকা সম্ভব। খাবারটা আবার কিছুতে মিশিয়ে দিয়েছে যেটার বছরখানেক প্রভাব থাকবে, তো সেরকমই হয়তো কিছু হয়েছিল, যার ফলে সেটাকে উনি কাজে লাগিয়েছিলেন। যে ওই রকম যে ফেমিনাইন হয়ে গিয়েছিলেন সেই সময়টা, অজ্ঞাতবাসে ওইটাকে কাজে লাগিয়ে উনি বৃহন্নলের বেশটা নিয়েছিলেন। এটা আমার ইন্টারপ্রিটেশন। একদম এইভাবেই তো আমরা ইতিহাসকে অন্য চোখেও দেখতে শিখি, বা আমার মনে হয় সব দিকগুলোই খোলা রাখা ভালো। আর একটা বিষয় রয়েছে যে অর্জুন থেকে আমরা চলে যাব একেবারে সমুদ্র মন্থন, এবং সেই সমুদ্র মন্থন থেকে যখন অমৃত উঠছে তখন ভগবান বিষ্ণু তিনি মোহিনী রূপ নিচ্ছেন। তাহলে এই মোহিনীকে সৃষ্টি করা হয়েছিল যাতে সত্যের পথে তিনি থাকেন এবং এই অমৃত দেবতারা পান। কিন্তু এই মোহিনী রূপ কি সত্যি একটা দেবী, একজন দেবী, নাকি এখানেও ঈশ্বর নিজেই একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, চেঞ্জ হচ্ছেন? এটা কি, নাকি তার লীলা? আচ্ছা, এবার এটা তার লীলা অবশ্যই, কিন্তু আমি যদি বলি যে এখন যে ড্র্যাগ কুইন ব্যাপারটা আছে, আমরা জানি ড্র্যাগ কুইন কারা, যে পুরুষরা মেয়েদের সাজে সাউথ ইস্ট এশিয়ায় প্রচুর আছে এবং তাদের বড় বড় শো হয়, মিউজিক্যালস হয়, এবং আমি নিজে দেখেছি এবং দেখে মেয়েদের থেকে বেশি সুন্দরী, বেশি অ্যাট্রাকটিভ বোঝা সম্ভবই নয় যে পুরুষরা করছেন। অ্যাকচুয়ালি তাদের ড্র্যাগ কুইন বলা হয় কথাটা। আমার তো মনে হয় যে শ্রী বিষ্ণু প্রয়োজনে যখন মানে বৃহত্তর স্বার্থে মানুষের এবং জগতের কল্যাণের স্বার্থে ওই ড্র্যাগ কুইনের রোলটাই নিয়েছেন মোহিনী রূপে। আচ্ছা, হ্যাঁ, যে তার সকলেই তার মোহে পড়ে যাচ্ছে। এদের ড্র্যাগ কুইনরাও এরা কিন্তু এতটাই মোহময়ী রূপ তাদের যে পুরুষ তখন মনে হয় না, তখন মানে যে কোনো পুরুষই তার মোহে পড়ে যাবে, এতটাই তারা সুন্দরভাবে নিজেদের ক্যারি করে এবং এতখানি ওটাই লীলা। এবং শ্রী বিষ্ণু তিনি সেই লীলাটাই নিয়েছেন। এবং এখন মডার্ন ডেজে আমরা যাদের ড্র্যাগ কুইন বলি, আমার মনে হয় মোহিনী হচ্ছেন তাই।
একদম। আপনি শিখণ্ডিনীর কথা বলছিলেন, শিখণ্ডিনীর সঙ্গে আপনি বারবার বলছিলেন যে মহিলাদের সঙ্গে বা নারীকে যদি তুমি অপমান করো তাহলে তোমাকে কিন্তু তার ফল পেতেই হবে। শিখণ্ডিনীর চরিত্র আমাদের কি এটা শেখায় যে সেই সময় রিবার্থ মানে নতুন করে পুনর্জন্ম এবং তার সঙ্গে সঙ্গে কর্মা যাকে আমরা বলি আজকের দিনে, তার মানে কর্মফল এবং রিবার্থ আমাদের সভ্যতায় যে ছিল, আমরা যেটাতে বিশ্বাস করতাম সেটারই কি একটা অবশ্যই আমরা পুনর্জন্মে বিশ্বাস করি বলেই তো বুদ্ধদেব শিখিয়েছেন যে নির্বাণ পাওয়ার জন্য সাধনা করা। নির্বাণ মানে কি? যাতে আর পুনর্জন্ম না হয়। তাহলে পুনর্জন্ম আছে বলেই পুনর্জন্ম না হওয়ার জন্য সাধনা করবে মানুষ, না থাকলে তো সেটা হতো না। অবশ্যই পুনর্জন্মে তো আমরা হিন্দুরা বিশ্বাস করি। সমাজ যাদের প্রান্তিক করে রেখেছে আমাদের মহাকাব্যগুলোতে বা আমাদের পুরাণে, আমাদের ধর্মে, তারাই শক্তিশালী কেন? হ্যাঁ, এটাও আমি বলবো সোশ্যাল রিফর্মিস্টরা পুরাণ তো যখন লেখা হয়েছে, এবং পুরাণ তো একটা পার্টিকুলার টাইমে না, একটা সময় ধরে লেখা হয়েছে, এবং যখন লেখা হয়েছে সেই সময় যুগে যুগে তখনকার সমাজে যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোর জন্য একটা সলিউশন আনার জন্য, সেগুলোকে ঠিক করবার জন্য পুরাণে বিভিন্ন গল্প এনেছেন। হতে পারে তৃতীয় লিঙ্গের মানুষদের সে সময় এতটাই মার্জিনালাইজ করা হচ্ছিল, তাদের উপর নানা রকম হয়তো সাধারণ লোকে অত্যাচার করা শুরু করেছিল, তখন সোশ্যাল রিফর্মিস্টদের মনে হয়েছিল যে এদের প্রোটেক্ট করার জন্য, এরাও তো সমাজের অংশ, এদের বাদ দিয়ে তো সমাজ নয়, সমাজে এদের প্রোটেক্ট করার জন্য এই গল্পগুলো আনা দরকার, যাতে মানুষ তাদের শ্রদ্ধা করতে শেখে, তাদেরকে সমাজে ইনক্লুড করতে শেখে, জীবনযাত্রা অংশ আপনি কি করতে বলছেন যে শেখে। পুরাণ এই আধুনিক এলজিবিটিকিউ যাদের বলা হয় তাদেরকে একটা জায়গা দিয়েছিল? একদম, অবশ্যই আমি তাই মনে করি যে এই এলজিবিটিকিউ কমিউনিটিকে একটা জায়গা দেওয়ার জন্যই এই গল্পগুলো সৃষ্টি হয়েছে। এবং এই বার্তাটা দেওয়া যে এরা যথেষ্ট শক্তিশালী, এরা সমাজের অন্য মানে ঠিক ওই কারোর থেকে কম নয়, কারোর থেকে কম, কারোর থেকে কম নন। আমি আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই যে সমাজের সেই সময়কার গঠন, সেই সময় দেখা যাচ্ছে যে এই তৃতীয় লিঙ্গের মানুষরা থাকছেন, আবার কোথাও সমাজ তাদের গ্রহণ করছে, কখনো সমাজ তাদের আবার কোথাও একটা ওই একটু রাগঢাক করেই রেখে দেওয়া হচ্ছে। এই যে বিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, উন্নত হয়, কিন্তু আজকের মডার্ন টাইমেও আমরা সভ্যতার সেই জায়গাটা ছুঁতে পারলাম না কেন? তার মেন কারণ হচ্ছে আমাদের দেশে যে বহিরাগত শক্তি বারবার ইনফিলট্রেট করেছে, আমাদের উপরে মানে অধিকার করেছে। আমরা যদি দেখি যে দুটো মেজর বহিঃশক্তি যারা আমাদের দেশে এসেছে, আমাদের উপর আধিপত্য করেছে, তাদের দুজনের সেই দুটো শক্তিরই কিন্তু কালচারে এই এলজিবিটি কমিউনিটিকে একেবারে দূরে সরিয়ে রাখাটাই কালচার ছিল, দুটো শক্তিতেই। তার ফলেই সেটার প্রভাব সোসাইটিতে পড়েছে। এতদিন ধরে যদি পরাধীন থাকা হয়, তখন সেই যারা এসে আমাদের উপর রাজত্ব করেছে, তো তাদের কালচারের প্রভাবটা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, সেটা তো হবেই। তখন অবশ্যই আমরা এই দিকগুলোতে অনেকটা পিছিয়ে গেছি। তখন যে তার আগে যে অ্যাকসেপ্টেন্সটা ছিল তৃতীয় লিঙ্গের জন্য, যখন যারা বহিঃশক্তি এলো, যারা আমাদের উপর মানে আমাদের উপর রাজত্ব করা শুরু করলো, তারা এদেরকে মানে না, মান্যতা দেয় না এদেরকে, নতুন করে নিজেদের জিনিসগুলোকে আরোপিত করতে তাদের কালচারে এই জিনিসগুলো মান্যতা পায় না। তো তখন সেই জিনিসটাই তখন সমাজে লাগু হয়ে গেল, তখন অবশ্যই সমাজের ধরনটা চেঞ্জ হয়ে গেল এবং সেটা তারপর চলতে থেকেছে। তো সেই জন্যই কোথাও গিয়ে ব্যাপারটা একেবারে পর্দার আড়ালে চলে গিয়েছিল, এখন আবার নতুন করে কথাবার্তা হচ্ছে। আজকে আমরা সেক্স চেঞ্জ নিয়ে এত কথা বলি, আমাদের সেলিব্রিটিদের মধ্যেও অনেকে, তাদেরকে অনেক রকম বিদ্রূপের শিকার হতে হয়, যে মনে মনে সে নারী হয়তো, কিন্তু দেখা গেল তার চেহারাতে পুরুষালী ভাব রয়েছে, আবার মনে মনে সে পুরুষ কিন্তু চেহারায় নারীত্ব রয়েছে। তো এই ধরনের মানুষকে কিন্তু এখনো সমাজ একটু মানে ওই মকারি করা, হাসা, দূরে এখনো আমরা এই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যদি কেউ আসে, আমরা আচ্ছা আচ্ছা না 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 না, পাশে কেউ বসে গেলে আমরা হাসি, তৃতীয় লিঙ্গের মানুষ, এখনো এটা চলে। কিন্তু সেই সময় আমাদের মহাকাব্যগুলোতে যেভাবে এদেরকে প্রেজেন্ট করা হয়েছে, মহাকাব্য তো আমি অন্তত বিলিভ করি, আমার মনে হয় আপনিও সহমত হবেন, যে মহাকাব্য তো আর এরকম কিছু নয় যে কোনো কাল্পনিক চরিত্র, এগুলো ইতিহাস, সেই সময়কার মানুষদের ইতিহাস যেগুলো লিপিবদ্ধ হয়েছে।
তো তাদেরকে তো একটা গেম চেঞ্জার হিসেবে দেখানো হয়েছে। তারা তো শুধু একটা সিম্বল নয়, তারা গেম চেঞ্জার। যদি শিখণ্ডী না থাকতেন, যদি বৃহন্নলা ওইভাবে তিনি না থাকতেন, বা আপনি যে ইলা এবং বুধের গল্প বলছেন, তাহলে তো হয়তো আমাদের এই কাব্যের গল্পগুলোই অন্যরকম হতো, ঘটনাগুলোই অন্যরকম হতো, বা ওই যুদ্ধগুলোই হয়তো হতো না, বা যুদ্ধগুলোর পরিণতি অন্য হতো, তাই না? একদমই একদমই তাই। ওই সিগনিফিকেন্ট রোলে তাদের দেখানো হয়েছে। এটা তার সোল পারপাসটাই ছিল যে ইনক্লুসিভিটি, যে ওনাদেরকে ব্রাত্য করে রাখবে না। আমার আর তোমার যতখানি অধিকার, তৃতীয় লিঙ্গের মানুষেরও ঠিক ততখানি অধিকার সমাজে, সেটা প্রমাণ করার জন্যই এই 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 জিনিসগুলোর অবতারণা, এই গল্পগুলোর অবতারণা। সেক্স চেঞ্জটাকে সেই সময় সমাজে কিভাবে নেওয়া হতো এই ট্রান্সজেন্ডারদের? আমার মনে হয় যেটা এখনো সেক্স চেঞ্জটা একটা এক্সপেন্সিভ অ্যাফেয়ার, সাধারণ মানুষের হাতের বাইরে, এবং রিস্কিও বটে, এবং একটা তার খরচের দিকটাও আছে। সেটা তখনও ছিল, যার জন্য আমরা যদি দেখি যে ইলা সে রাজ পরিবারের এবং শিখণ্ডী সেও রাজ পরিবারের, তার মানে এতটাই খরচ সাপেক্ষ ছিল। অর্জুনও রাজ পরিবারের, এতটাই খরচ সাপেক্ষ ছিল, হয়তো খুব সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করাটা সম্ভব ছিল না। তো সেই জন্যই হয়তো সেক্স চেঞ্জ করে পুরোপুরি ট্রান্সফর্ম করা, সেটা হয়তো মেজরলি মানে যারা বর্ধিষ্ণু পরিবারের থেকে যারা হতেন তাদের পক্ষেই সম্ভব হতো করা। একদম। আমার শেষ প্রশ্ন, যে রামায়ণে আমরা দেখছি ট্রান্সজেন্ডারদের, আমরা মহাভারতে দেখছি, আমরা পুরাণের গল্পে দেখছি, কোন সময়টাতে এই তৃতীয় লিঙ্গের মানুষরা সব থেকে বেশি অ্যাকসেপ্টেড ছিলেন, সম্মানিত ছিলেন? রামায়ণ তো অ্যারাউন্ড সেকেন্ড সেঞ্চুরি বিসি ধরা হয় যে লেখা হয়েছে, তারপরে কিছু অ্যাডিশনস হয়েছে, বাট অ্যারাউন্ড সেকেন্ড সেঞ্চুরি বিসি। মহাভারত অ্যারাউন্ড ফার্স্ট সেঞ্চুরি সেকেন্ড সেঞ্চুরি এডি। আর পুরাণও হচ্ছে এই সেকেন্ড সেঞ্চুরি বা থার্ড সেঞ্চুরি এডি থেকে আরও মানে ফোর্থ ফিফথ অব্দি গেছে। তো তাহলে আমরা এটাই ধরে নেব যে এই খ্রিস্টপূর্ব 200 বছর এরকম সময় থেকে আমি ধরবো যে এটা নিয়ে চিন্তাভাবনা হয়েছে যে এনাদেরকে মেন স্ট্রিমে আনা দরকার। তৃতীয়লিঙ্গের মানুষ তো সবকালেই ছিলেন নিশ্চয়ই, কিন্তু এদেরকে মানে জনস্রোতে নিয়ে আসা, মূল স্রোতে নিয়ে আসা, সমাজের মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করা, তার উদ্যোগটা নিশ্চয়ই সেই সময় থেকেই হয়েছে। সেই জন্যই আমরা এই ধরনের লেখাগুলো মহাকাব্যে, পুরাণে রেফারেন্স পাই। আজকের পডকাস্টের এই চ্যাপ্টারটা আমি এখানেই শেষ করছি। আসলে এটা তো চ্যাপ্টারই, আমাদের ইতিহাস, আমাদের মহাকাব্য, আমাদের হারিয়ে যাওয়া যে ইতিহাসগুলো, হারিয়ে যাওয়া শুধু নয়, ভুলিয়ে দেওয়া ইতিহাসগুলো, চাপা পড়ে থাকা ইতিহাসগুলো, যেগুলোকে কোনো এক অজ্ঞাত কারণে আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যুগে যুগে, সেই ভুলে যাওয়া ইতিহাস, সেই ভুলিয়ে দেওয়া ইতিহাসটাকে বারবার আপনাদের সামনে তুলে আনা, খুঁজে খুঁজে রিসার্চ করে, এটাই আমি এই মুহূর্তে আমার ব্রত মনে করেছি। তবে এই কাজটা খুব শক্ত, এবং এই ধরনের মানুষজনকে খুঁজে বের করা যারা এই কাজগুলো করছেন সেটাও খুব শক্ত, আর বিশেষ করে বাংলা ভাষায়। কারণ হয়তো ন্যাশনালে বা ইংরেজিতে, হিন্দিতে, বিশেষ করে ইংরেজিতে বলবো, এই কাজগুলো কিন্তু হচ্ছে, তবে বাংলায় এখনও সেই ধরনের কাজ হচ্ছে না। তো সেই তথ্য নির্ভর রিসার্চ যারা করছেন তাদেরকে সামনে আনার এই কঠিন কাজটা হাতে নিয়েছি। এখন সেই কাজটার একেবারে খুব প্রথম অংশে রয়েছি বলবো, কেননা এটা তো একটা বিশাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ছোট্ট একটা অংশ, এই নিউটনের মতন, যে সমুদ্রের বালুরাশি থেকে এক কণা বালুরাশিও এখনো তুলতে পারিনি। যাই হোক, আজকের এই চ্যাপ্টারে আমরা কি জানলাম? যে মানুষগুলো অবহেলিত, যে মানুষগুলোকে সমাজ খানিকটা হলেও দূরে সরিয়ে রাখে, যে মানুষগুলোকে অ্যাকসেপ্ট করলেও ঢোক গিলে অ্যাকসেপ্ট করতে হয়, সেই মানুষগুলোর মনের খবর কারা রাখে? সেই মানুষগুলোর সম্মান, সেই মানুষগুলো কতটা শক্তিশালী, কতটা প্রতিভাশালী আমাদের সভ্যতায়, তাদেরকে আমরা কিভাবে দেখেছি, কিভাবে সমাজ তাদের সম্মান দিয়েছে, আর সেখান থেকে আমরা আজকের যুগে দাঁড়িয়ে কি শিখব, এই বার্তাটাই আজকের এই এপিসোড থেকে অনন্যাদি দিয়ে গেলেন। এবং আমার মনে হয় এরপর আপনারা যারা এই এপিসোডটা দেখবেন তারা খানিকটা হলেও এবার অন্তর থেকে এদেরকে অ্যাকসেপ্ট করুন, এই মানুষগুলোকে, কারণ এরা আমাদেরই মতো, হয়তো একটু অন্যরকম, কিন্তু এরা তো রয়েছে, যুগে যুগে সমাজে রয়েছে।
আজকের এপিসোড এখানেই শেষ করছি। আর যদি এই এপিসোডটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, দিকে দিকে ছড়িয়ে দিন। মাইথোলজি বাই রেনেসা দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আরও অনেক ভালোবাসা পেতে চাই, তাই এটাকে আরও বেশি শেয়ার করুন। কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। তবে একটা কথা বলি, একটু শালীনতার সঙ্গে। এমন এমন এক একটা কমেন্ট আপনারা লেখেন, সমালোচনা অবশ্যই হবে, কিন্তু সেটা যেন কখনো ব্যক্তিগতভাবে যে গেস্টরা এখানে আসছেন তাদের এবং আমারও কখনো যেন ব্যক্তিগত আক্রমণ প্লিজ করবেন না। সেটার উদ্দেশ্য কি সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। এবং একজন মানুষকে আমরা যদি, আমাদের সভ্যতাই শিখিয়েছে যে আমরা কাউকে ব্যক্তিগতভাবে এইভাবে অপমান করতে পারি না, তো সেটা যদি আমরা মেনটেন করি তাহলে সমাজটাও সুন্দর হবে। এই ধরনের কাহিনী, এই ধরনের সত্যি ঘটনা বলার মূল উদ্দেশ্য তো সমাজটাকে আরও সুন্দর করে গড়ে তোলা। আমার মনে হয় আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর তার সঙ্গে সঙ্গে মেল করতে পারেন আমাকে। যাদের মনে হয় যে আমি অনেক সময় কি হয় ওভারলুক করে যাই, উত্তর দিতে পারি না, তারা মেল করুন podcastbyrenesa@gmail.com, এটা আমার মেল আইডি। এখানে মেল করুন, আমি সরাসরি আপনাদের মেল দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগই উত্তর পান আমার মনে হয়। তো আজকের এপিসোড এই অবধিই থাক। আর একটা চ্যাপ্টার নিয়ে পডকাস্টের হাজির হচ্ছি খুব শিগগিরই। নমস্কার। নমস্কার। নমস্কার।